সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসা সানাইয়া এলাকায় সোফা তৈরির একটি কারখানায় আগুনে পুড়ে ১৭ বাংলাদেশের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কারখানাটিতে ১৯ জন বাংলাদেশি কর্মী ছিলেন। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের ১৭ জনের মৃত্যু হয়। বাকি দুজন ঘটনার সময় কারখানার বাইরে ছিলেন। নিহত বাংলাদেশিদের মধ্যে ১০ জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। এই তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়, আর বাকি ৪ জনের বাড়ি কোন জেলায় তা এখনও নিশ্চিত করা যায়নি। এই ঘটনায় গভীর শোক জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জানানো হয়, নিহতদের মরদেহ দ্রুতই দেশে ফেরানো এবং পরিবারের জন্য সরকারি সহায়তা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক, সৌদি আরবের সোফা কারখানায় নিহত ১০ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়, এমনটি আপনাদের জানাচ্ছিলাম। নওগাঁ এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী এবং নাটোর থেকে সহকর্মী দেবাশিস রঞ্জন আমাদের সাথে যুক্ত আছেন। শুরুতেই হারুনের কাছে জানতে চাই, হারুন, সকালেও আপনি জানাচ্ছিলেন খুবই হৃদয় বিদারক অবস্থা আসলে প্রত্যেকের বাড়িতে। এখন কোথায় আছেন এবং তাদের সাথে কথা হয়েছে কিনা? এখন এর আগে যেখানে ছিলাম, এর আগের লাইফটাতে ঠিক সেই জায়গাতে আছি। ভিন্ন একটি পরিবারে এসেছি এবং এইখানে কথা বলে যেটি জানা গেল সেটি হচ্ছে যে এই পরিবারের মাত্র একজনই মা, আসলে অর্থাৎ তার যে স্বামী তিনিও বেঁচে নেই এবং একটি মাত্র সন্তান ছিল। সে আসলে মারা গেছে এবং গতকালকে সবশেষ তার সঙ্গে কথা হয়েছে। কথা ছিল যে বাড়িতে ফিরে তিনি আসলে নতুন বাড়ি বানাবেন এবং পাশাপাশি তার বিয়ে করেননি, বিয়ে করার একটি আলোচনা হচ্ছিল মায়ের সঙ্গে। সেই কথাগুলো আসলে মূলত হচ্ছিল এবং বারবার করে কান্না করে সেই কথাগুলো কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। এবং এইখানে একটি চিত্র খুব বেশি পরিষ্কার যে এই অঞ্চলের মানুষজন আসলে অনেকেই বিদেশে আছেন, শুধু সৌদিতে নয়, বিভিন্ন দেশে আছেন। এবং যারা আসলে বিদেশে যান তাদের যে সহায় সম্বলটুকু আছে, যেহেতু তারা গরিব মানুষ, সেই জায়গা থেকে সহায় সম্বলটুকু আছে, সেইটুকু বিক্রি করে, কারো গরু বিক্রি করে, কারো শেষ সম্বল হয়তো ছোট্ট একটু জমি আছে এক খণ্ড, সেটুকু বিক্রি করে আসলে তারা তাদের সন্তানদের পাঠান যে অনাগত দিনগুলো আছে সেগুলো একটু ভালো কাটাবার জন্য। কিন্তু শেষ আর হয় না, আসলে তাদের বেঁচে আর ফেরা হলো না, মৃতদেহ হয়ে তাদেরকে ফিরতে হবে। এই পরিবারগুলো বারবার করে একটি দাবি জানিয়েছেন যে যেহেতু তাদের আসলে আর উপার্জনক্ষম ব্যক্তি সত্যিকার অর্থে কেউ থাকলো না, সেই জায়গা থেকে প্রশাসন তাদের দিকে সুদৃষ্টি দেন এবং একটি বিষয় তারা খুবই গুরুত্ব সহকারে বলেছেন যে মৃতদেহগুলো যেহেতু আর তাদের সঙ্গে দেখা হবে না, বেঁচে থাকতে দেখা হলো না, হবে না, সেই জায়গা থেকে তাদের যে শেষ যাত্রা, শেষ যে সমাধি, সেটি যাতে তারা নিজেরা কাছে থেকে মা বা অন্যান্য যারা বাবা আছেন, স্বজনরা আছেন, প্রতিবেশী আছেন, তারা সকলে চান যে তারা যাতে নিজেরা থেকে দোয়া করতে পারেন। সেই জায়গাগুলো কিন্তু তারা বারবার করে বলছেন। পাশাপাশি আসলে এটি তাদের কাছে একটি মানে ভিন্ন রকম, অর্থাৎ গতকাল রাত থেকে শুরু করে আজকে পর্যন্ত একটি ভিন্ন রকম সময় তারা পার করছেন, যে একদমই তরতাজা যুবক, যাদের অধিকাংশ আসলে দু একজনের বিয়ে হয়েছিল, বাকি সবাই কিন্তু এখন পর্যন্ত বিয়েও করতে পারেননি। অর্থাৎ একদমই তরতাজা যুবক, কারো ২ সন্তান চলে গেছে, কারো একমাত্র সন্তান চলে গেছে। ঠিক এরকমটাই কিন্তু চিত্র প্রত্যেকটি পরিবারে। আমরা যে গ্রামে ছিলাম এর পাশের যে গ্রাম, সেখানেও আমরা শুনেছি যে ২ জন, অন্য যে গ্রামগুলো আছে সেগুলোতে ৩ জন ৪ জনের, প্রত্যেকটি গ্রামে এরকম এখানে কিন্তু মারা গেছে। এবং তাদের যে মা বাবা বা অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে তারা কিন্তু বারবার করেই এই একই রকম বিলাপ করছে। আমরা আসলে এখানকার প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে সুনির্দিষ্ট করে বলতে পারেননি যে কি ধরনের সহযোগিতা দেওয়া হবে। তারা বলেছেন যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে তারা যোগাযোগ করছেন এবং শক্তপোক্ত একটা সহায়তা যাতে তাদেরকে দেয়া যায় সেই বিষয়টি তারা নিশ্চিত করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে বলা হয়েছে। পাশাপাশি এখানকার ইউনো তিনি বলেছেন যে সকাল পর্যন্ত তারা জানতেন যে ১০ জন এবং একটু আগে তারা আরো খবর পেয়েছেন যে আরো ৩ জনের কথা বলা হচ্ছে। সেই ৩ জনের বিষয়টি তিনি বলেছেন যে আরেকটু খানিকক্ষণ পরে হয়তো সে নিশ্চিত করতে পারবেন। সেই পরিবারগুলোতে তিনি নিজে যাবেন এবং কারা তারা মারা গেলেন, তাদের পরিচয় কি, সেই বিষয়গুলো তিনি গণমাধ্যমের কাছে আসলে জানাতে পারবেন। অর্থাৎ ৩ জন যদি হয় তাহলে ১০ জন এবং ৩ জন, মোট ১৩ জনের এখন পর্যন্ত আসলে খবর পাওয়া যাচ্ছে নওগাঁয়। এই ১৩ জনের পরিবারের
মৃতদেহগুলোর বিষয়ে জানতে চেয়েছেন যে আসলে কবে নাগাদ আনা হতে পারে। তিনি বলেছেন যেহেতু আগুনে পোড়া মৃতদেহ, সেই জায়গা থেকে সেই মৃতদেহগুলো কতটুকু ভালো আছে কিংবা পরিবহনযোগ্য, সেই জায়গাটি আসলে বিবেচনা করে তারা আসলে দূতাবাসে যোগাযোগ করছে। দূতাবাস কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারাই সেটি আসলে সিদ্ধান্ত নেবে যে আসলে কত দ্রুততম সময়ের মধ্যে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া যায়। কিন্তু এই স্বজনদের কিন্তু শেষ আকুতি, যেটি বলছিলাম, যে তারা আসলে সামনে থেকে দোয়া করতে চান, শেষ যাত্রায় অংশ নিতে চান, সেই করতে চান, যার কারণে তারা বারবার করে দাবি জানিয়েছেন যে তারা যাতে করে সেই মৃতদেহগুলো ফেরত পান। প্রত্যেকটি পরিবারের গল্প আসলে ভিন্ন রকম হলেও তাদের যে কষ্ট, তাদের চোখের জল ঠিক একই রকম। সন্তান হারিয়েছেন, সেই জায়গা থেকে তারা কিন্তু বারবার করেই সেই কথাগুলোই আসলে বলছেন। এইখানকার পাড়া প্রতিবেশী তারাও কিন্তু এখানে আসছেন এই পরিবারগুলোতে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। অনেকে আছেন এমনটা যে সান্ত্বনা দেওয়ার মতো আসলে কেউ নেই, সেই জায়গা থেকে প্রতিবেশী যারা আছেন তারা আসলে আসছেন এবং তাদেরকে কিন্তু সান্ত্বনা দিচ্ছেন। মোটামুটি এরকমটা ছিল। আমরা আসলে ভিন্ন ভিন্ন গ্রামে যাচ্ছি এবং ভিন্ন রকম চিত্র তুলে আনবার চেষ্টা করছি, মানুষজন যাতে করে এই স্বজনহারা পরিবারগুলো যাতে সহযোগিতা পায়, সামনের যে অনাগত দিনগুলো আছে সেগুলোতে একটুখানি ভালোভাবে চলতে পারে, সেই জায়গাগুলো কিন্তু পাচ্ছে। আমরা যদি একটু কথা বলার সুযোগ পাই যে এখানে আসলে একজন মা তার আসলে একমাত্র সন্তানকে হারিয়েছেন, এখন আসলে কি অবস্থা, মানে গতকালকে সবশেষ কি কথা হয়েছিল একটু যদি বলতেন। বাবা সকালে আগে সালাম দিছে, সালাম দিয়ে করতাম ভাত খাচ্ছেন, খেয়েছি বাবা তুমি খাচ্ছেন তো খেয়েছি, খেয়েছেন ছটপট করতে দুই দিন কইছে আমাদের গায়ে এই জায়গায় একটা লোক মরিছে, কার কথা কলো কয়া করতে আমি মোবাইল একা দিই, কালকে সকালবেলা ফোন দিব, সকালবেলা ডলার তুলে কথা কব আপনার সাথে, আর কথা হয়নি বাবা, মোবাইল একা দিচ্ছে সকল। আর কথা হয়নি আসলে, আপনার কণ্ঠ ভেঙে গেছে, আপনি সেই রাত থেকে আসলে কান্নাকাটি করছেন, কণ্ঠ ভেঙে যাবারই কথা। সবশেষ যে কথাটি হয় আপনি বুঝতে পেরেছেন কিনা যে সকালে কথা হবার কথা ছিল, মায়ের আসলে শরীরে খোঁজ খবর নিয়েছেন, পরিবারের সমাচার জিজ্ঞেস করেছেন। আপনি তো আসলে, আপনি কে হচ্ছেন সম্পর্কে? ভাই হচ্ছে ভাই হচ্ছেন। অপূরণীয় ক্ষতি। অপরিণয় হইতে মানে কামাই রোজগারের একটাই রাস্তা ছিল, এই একটাই। তিনি কামাই করে দিলে গারা খাওয়া দাওয়া, তাছাড়া তাদের আর কামাইয়ের কোনো সোর্স নেই। তার তো বাবাও বেঁচে নেই। তার বাবা বেঁচে আছে কিন্তু আলাদা, অন্য সাল মরে গেছে। হ্যাঁ, অন্য সংসার, তার আর একটা সংসার আছে ওদিকে। ফিরে এসে বিয়ে করার কথা ছিল। হ্যাঁ, ফিরে এসে বিয়ে করা যাচ্ছে। বুঝতে পেরেছি। আপনি শুনলেন যে জায়গাতেই ছিলাম, আপনিও ছিলেন ওই একই জায়গাতেই ছিলাম আমি 6 বছর আগে, 5 বছর আগে চলে যাচ্ছি। ওই, মানে ইয়ের কি ওই কারখানার কি পরিবেশ কি খারাপ নাকি কি আসলে? কারখানায় ছিলাম। ওই কারখানার কি মানে কাজ করার পরিবেশ কি খারাপ নাকি কি কারণে? কারখানার ওই জগৎটাই খারাপ, ওই যে গ্যাস প্ল্যান্টের এটি ওটি নোংরা পড়ে থাকে, কেউ বিড়ি সেট খায় এবার ফালায় টুলাই দিলে ফর্মের কাজ হয়, সোফা সেটের কাজ, তুলের কাজ, এগুলা কাজ। একটু না সচেতন হলেই এই ঘটনাটা ঘটে, মাঝে মাঝে এই ঘটনাটা ঘটে ওই জায়গাতে। জি, শুনলেন যে আরো একজন ছিলেন সেই একই কারখানায় এবং তিনিও আসলে সেই জায়গাটা বর্ণনা করলেন যে আসলে সেইখানকার পরিবেশের কথা বললেন যে আসলে কি কারণে সেই অগ্নিকাণ্ডটি হয়েছে। মোটামুটি এরকমটাই প্রত্যেকটি পরিবারে, আমরা ভিন্ন ভিন্ন পরিবারে যাবার চেষ্টা করছি, এরপরে হয়তো অন্য কোনো পরিবার থেকে আপনাদেরকে এই খবরগুলো জানাবো। হারুন, ধন্যবাদ। দেবাশিস কুমার আছেন নাটোরে। দেবাশিস, নিহতের তালিকাটা বেশ লম্বা। নওগাঁর খবর আমরা শুনছিলাম, নাটোরে কয়জন আছেন এই তালিকায় এবং আপনি সেই বাড়িতেও আছেন, সেখানকার পরিস্থিতিও আমাদের জানাবেন। যারা এই সৌদি আরবে সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে তারা মৃত্যুবরণ করেছেন। আমি এখন রয়েছি নাটোরের যে খাজুরা, নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন রয়েছে, সেই খাজুরা ইউনিয়নের শ্রীপুর গ্রামে। এখানে যে বাড়িতে আমরা রয়েছি তার নাম হচ্ছে সাব্বির হোসেন এবং তিনি গিয়েছিলেন আজ থেকে 4 বছর আগে। আপনারা তার বাড়িটা দেখতে পাচ্ছেন যে কিন্তু গোলামের বাড়ি, এবং তার বাবা গোলাম রাব্বানি, তিনি গার্মেন্টসে কাজ করেন। তিনি কিন্তু বাড়ি ছেড়ে ছিলেন। খবর শুনে তিনি রওনা দিয়েছেন কালকে, আজকে এসে ওখানে পৌঁছেছেন। তো তার ভাগ্যের যে উন্নয়ন, সেটা কিন্তু তারা বাড়ি বন্ধক রেখে জমি জাতি বিক্রি করে সর্বশেষ সম্বলটুকু দিয়ে সন্তানকে বিদেশে পাঠিয়েছিলেন। শুধু এই পরিবার না, এই অঞ্চলের প্রায় 40 ভাগ মানুষের প্রত্যেকের বাড়িতেই একজন না একজন এই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তারা কাজের উদ্দেশ্যে যান এবং সেখানে তারা কর্মক্ষেত্রে কাজ করে পরিবারের জন্য কিছু করবেন। কিন্তু এইরকম দুর্ঘটনা প্রায় ঘটছে। গত 4 বছর আগেও কিন্তু এই এলাকার 4 জন নিহত হয় এই সোফা কারখানাতে অগ্নিকাণ্ডে।
যে নির্মমতা, এবং পরবর্তীতে যদিও সরকার উদ্যোগ নিয়ে সেই মরদেহগুলো নিয়ে এসেছিলেন। এই সাব্বিরের আরেকটি, সে সৌদি আরবে যাওয়ার পর এখানে বিয়ে করেছিলেন তিনি, মোবাইল ফোনে সে বিয়েটা অনুষ্ঠিত হয়েছিল। তিনি স্ত্রীর মুখ মোবাইলেই দেখেছেন, সাক্ষাতে আসলে দেখা হয়নি। এইরকম অবস্থা প্রত্যেকটি পরিবারেরই, এইরকম অবস্থা। এখানকার জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে, কথা বলেছি। তারা এরই মধ্যে এই এলাকাগুলো বিভিন্ন যে যারা মারা গেছেন তাদের বাড়িতে চাইছে। এখানে একজন উপস্থিত আছেন, তিনি সকাল থেকে ঘুরছেন। তার সঙ্গে আমরা একটু কথা বলে জানবো যে আসলে আপনি সকাল থেকে কি দেখলেন, আসলে এই বাড়িগুলোতে কি অবস্থা চলছে। আসলে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা যে নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের ৩ জন একেবারে দিনহীন মানুষ আমরা সকাল থেকেই আসলে এখানে দেখছি যে মাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তারা হয়তো বিভিন্ন ধরনের ৭ লাখ টাকা ৮ লাখ টাকা ঋণ নিয়ে গিয়েছিলেন। এই যে আমরা যেখানে সাব্বিরের বাড়িতে অবস্থান যে তার তো গিয়েছিলাম, তার ১ মাস বয়সী শিশু সন্তান, এছাড়াও আরেকজন যিনি রয়েছেন তারাও একেবারে দিনহীন। তো এই পরিবারের পাশে আসলে সরকারের দাঁড়ানো উচিত, এবং যে নিহতের স্বজনকে বারবার করছে মরদেহগুলো যেন তাদের বাড়িতে নিয়ে আসে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম এখানে তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। যারা মারা গেছেন তাদের আমাদের একসঙ্গে ঘুরছি। তার আসলে প্রত্যেকটি পরিবারের অবস্থা এরকম করুন। আমরা একটু সাব্বিরের এখানে মা রয়েছে, বাবা রয়েছে, এবং পরিবারের স্বজন রয়েছে, আর এলাকাবাসী সবাই কিন্তু চলে আসছেন এখানে যে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য। আসলে কোন ভাষায় তারা সান্ত্বনা দিবেন সেটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানকার আমি জেলা প্রশাসক আসমা শাহিনের সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটা বলেছিলেন যে তারা খোঁজ খবর নিচ্ছেন এবং এই উপদ্রুত এলাকাগুলো তারা আসবেন, এবং এখানে আমি তার বাবার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। কতদিন আগে আমার ৪ বছর। ৪ বছর হচ্ছে আমার ৪ বছর, ৩.৫ বছর এরকম হবে। ৪ বছর। ৪ বছরের ভিতরেই দিন করে বিদেশ পাঠাচ্ছিল। করে দিয়ে পাঠাচ্ছি। খোঁজ করতে পারিনি, এখন সরকারের কাছে একটা দাবি, আর লাশ যে অতি তাড়াতাড়ি দিয়ে রাখা। আসলে প্রত্যেকটা পরিবারই আসলে চাচ্ছিলেন, মানুষ নির্বাক হয়ে গেছেন, পরিবারের অন্যান্য সদস্যরা সান্ত্বনা দেওয়ার ভাষা আসলে তাদের নাই। দূরে দূরান্ত থেকে তারা আত্মীয় স্বজনরা এখানে আসছেন এবং তারা সান্ত্বনা দিচ্ছেন। এখানে আহাজারিতে কান্না, আহাজারিতে ভারী হয়ে উঠেছে এখানকার পরিবেশ, ভারী হয়ে গেছে। আমরা আসলে আরো পরিবারের কাছে যাব। আমরা এখন পর্যন্ত 2টি পরিবারে এসেছি। পরবর্তীতে আমরা যে আরো আপডেট খবর সেটা নিয়ে আপনাদের কাছে সর্বশেষ পরিস্থিতি জানাতে আবারও আসবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী দেবাশিস কুমার সরকার এবং হারুন রশিদ চৌধুরী আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন।